সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন। আমার সাথে আছেন একজন তৃণমূলের রাজনীতিক, তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব সামুয়েল আহমেদ লেলিন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 26 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 চাল সরবরাহে ও দলীয়করণ। 2012 মনপুরা বিএনপি অফিসে হামলা। 2014 টিআর কাবিখা প্রকল্পে আওয়ামী লীগ এমপির পুকুর চুরি। 2015 সরকারের লোকজন হিন্দুদের জমি দখল করছে, হোসেন মোহাম্মদ এরশাদ। 2016 সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত 2। 2017 ভোলা ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ। 2018 শহীদুলকে চিকিৎসা দিতে পরিবারের আবেদন। 2019 ইসলামী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রলীগের অস্ত্রবাজি, গুলি, ককটেল, আহত 10। 2020 শাহেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা। 2021 চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নাই, বিএনপি ওখানে যায় কেন, শেখ হাসিনা। 2023 ছেলের ফেসবুক পোস্টের জেরে কারাগারে থাকা মায়ের জামিন হয়নি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সাধারণ মানুষের অধিকার হরণ করেছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছে মাহমুদা হাবিবা। আপা, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আমরা 2012 সালের একটি খবরে দেখছি মনপুরা বিএনপি অফিসে হামলা। দৈনিক মানব জমিনের খবর ছিল এটি। শেখ হাসিনা সরকারের এই দমনমূলক কৌশল ভবিষ্যৎ রাজনৈতিক সহাবস্থানের কতটা সম্ভব করে তোলে, ওই বাস্তবতাই তো 25 পর্যন্ত আমরা দেখলাম, এবং ভবিষ্যতে তো আমরা কি বদলাতে পেরেছি কিনা। 13 বছর আগের এই যে সংবাদ, এটা হয়েছে কি জানেন, সুদীর্ঘ নিপীড়ন আর নির্যাতন আর বিশেষ করে ফ্যাসিজম মোটামুটিভাবে কিন্তু জেকে বসেছে, যেটা আমি মনে করি যে মানে আমরা সবাই এটা ফিলও করতে পারি যে সে মানে আমাদের ফ্যাসিস্ট সরকার এবং তার মানে বসংবদ বা তাবেদার বা আপনি বলেন সাপরিষদ যেটা বলি আমি, তাদের পালিয়ে যাওয়া, তারা পালিয়ে গেছে, ব্যক্তিরা পালিয়ে গেছে, কিন্তু এটা এমন এক ধরনের প্রভাব রেখে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে শেখ হাসিনার এই নিপীড়ন এবং ক্ষমতায় টিকে থাকার এই যে উদগ্র বাসনা, মানে এক ধরনের অদ্ভুত সাইকোলজি, যেটা একেবারে মানে সেখানে কিছু মানুষের জীবন, মানুষের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার সব কিছু মানে জিরো হয়ে গিয়েছিল। এই জায়গাটার ফল এই দীর্ঘ সময়ে যারা বেড়ে উঠেছেন, যারা তরুণ বা এখন যারা তরুণ, তারা কিন্তু শুধু ওই একটা মানে ধরনই কিন্তু দেখেছেন, ওটাকে আমি রাজনীতি তো বলি না। শেখ হাসিনার হাতে রাজনীতি এই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং রাজনীতিকরণের এস্টাবলিশমেন্ট হয়ে গেছে শেখ হাসিনার হাতে। রাজনীতি তারা আসলে দেখেননি, এবং এই কারণেই আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি এক ধরনের মানে রাজনীতির মানে রাজনীতি ঠিক যতখানি আমরা
প্রথাগত রাজনীতি দেখে এসেছি সেটার অনেকখানি অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এবং আরও শঙ্কার বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে অফিস দখল হয়তো নয়, কিন্তু যে ট্যাগিংয়ের রাজনীতি আমরা দেখে এসেছি, শেখ হাসিনা একটা খুব প্রিয় কাজ ছিল। আপনি যাই বলুন না কেন, হয় আপনি পাকিস্তানি ট্যাগ দেওয়া হবে আপনাকে, নয় আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, নয় আপনাকে দেশদ্রোহী ট্যাগ দেওয়া হবে, নয় আপনাকে জঙ্গি তকমা দেওয়া হবে। কোনো না কোনো ওয়েতে দে ম্যানেজ, হ্যাঁ, ট্যাগিং, এবং ট্যাগিংটা দেওয়া হতো আপনার বিরুদ্ধে যে অবিচার, নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন করা হবে সেটাকে জায়েজ করার জন্য। এখনকার সময়ে এসে আপনি আবারও দেখবেন, এই যেটা মানে বিশেষভাবে ভয়ের বিষয়, আপনার ভিন্ন মত সাইদ ভাই, আমার ভিন্ন মত, রাজনীতিতে প্রতিটা দলের এটাই হচ্ছে ডেমোক্রেসি। এবং এই কারণে ভিন্ন ভিন্ন দলের অস্তিত্ব, যে প্রতিটা দলের আপনার আদর্শ ভিন্ন, তাদের ইডিওলজি, ফিলোসফি, এক্স্যাক্টলি, ফিলোসফিতে যদি আপনি এক জায়গায় তবু হন, কিন্তু আপনার যে ওয়ে অফ ওয়ার্কিং কিংবা ওয়ে টু গো, মানে রিচ দা বা যে রাস্তাটা গণতন্ত্র পুনরুদ্ধারের, এটা এক এক দলের চিন্তা ভাবনা, এক এক রকম ন্যারেটিভ, যার যার মতো। কিন্তু এই ন্যারেটিভটা আমরা যতটা সহজে গ্রহণ করতে পারি অন্য দলের পক্ষে ওটা আসলে সহজ হয় না। তারা একেবারে যেভাবেই কথা বলুন না কেন, আপনার ট্যাগিং হচ্ছে এই সময়ে অন্যতম প্রধান ফ্যাসিজমের লক্ষণ, যেটা বহাল আছে এবং আমি বলবো দিনে দিনে বাড়ছে। মানে ট্যাগিংটাও তো এক ধরনের মব। অফকোর্স মব হচ্ছে ন্যারেটিভে, আপনি মব করতে পারেন, সাইকোলজিক্যালি আপনি মব করতে পারেন আপনার ফেসবুক কমেন্টের মাধ্যমে, মানে ভার্চুয়াল দুনিয়াতে কিংবা বাস্তবিক দুনিয়াতে কথা বলার সময় নোংরা অশালীন শব্দের ব্যবহার, প্রতিটাই তো মবের ভিন্ন ভিন্ন রূপ। 5ই আগস্টের পর থেকে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে, বিশেষ করে আমি খুব প্রাউডলি বলি, আমাদের সম্মানিত চেয়ারপারসন একটা খুব ছোট্ট স্পিচ দিয়েছিলেন, এবং সেইটা ওই 4.5 মিনিটের ভিডিও বার্তা রেকর্ড করতে তার তখনকার শারীরিক অবস্থায় ইট টুক রিয়েলি লং টাইম। কিন্তু ওই ভিডিও বার্তাটা বহু বছর, বহু যুগ মানুষ শুনতে পারবে, এতটাই একটা চমৎকার ভিডিও বার্তা, একেবারেই রক্তের গঙ্গা বয়ে যেত এবং সেই জায়গা থেকে আটকে দিয়েছিল। এবং এই যে ধরুন 7ই আগস্ট নিয়ে, তখন 7ই আগস্ট একটা মহাসমাবেশ আয়োজন করে বিএনপি, এখনকার সময় আমরা যখন ঘুরে দাঁড়িয়ে দেখি এর চেয়ে বেস্ট রাজনৈতিক ডিসিশন আর কিছু হতে পারে না। কিন্তু ওই সময় যে বক্তব্য, হ্যাঁ, এবং যেই নির্দেশনাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার এই বৃহত্তম দলটা নেতাকর্মীদের দিয়েছে, তাদের হাত যেভাবে বেঁধে দেওয়া হয়েছে, যে কে নির্যাতিত হয়নি সাইদ ভাই? আপনি হয়েছেন, আমি হয়েছি, এই লোকগুলো যখন চোখের সামনে হয়নি, এই মানুষ খুঁজে পাওয়াটা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে খুবই কঠিন। এবং এই লোকগুলোর সামনে ওই দাগিরা ঘুরে বেরিয়েছে, এখনো বেড়াচ্ছে, ইনফ্যাক্ট সবাই তো অ্যারেস্ট হয়নি, কিন্তু তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা অন্তত দাবি নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে পারে এবং গর্ব নিয়ে বলতে পারে যে ব্যক্তিগতভাবে 17 বছরের নির্যাতনের যে রেজাল্ট বা সেটার কারণে কাউকে নির্যাতন করেছে, এটার কিন্তু নজির না। তো আমরা তো ক্ষুদ্র ক্যাডার ভিত্তিক দল নয় যারা প্রতিদিন তাদের ঘন্টা ভিত্তিক কাজের হিসাব দেয়, দলের মানে দলেতে খাতা আছে, সেখানে আপনার ঘন্টা ভিত্তিক কাজের হিসাব দিতে হয়। আমরা তো, এটা অপরাধ নয়, কিন্তু এটা কখনো মাস পলিটিক্সের সিস্টেম নয়। যে ফোর্স, ক্যাডার ভিত্তিক ফোর্স, যাদের প্রতিটা অ্যাকশন দল কর্তৃক নির্ধারিত হয়। আরে ভাই, আপনি চাকরি করবেন, সেই চাকরির টাকাটা দলকে দেবেন কি দেবেন না, সেটা আপনার স্বাধীনতা থাকতে হবে না? এই স্বাধীনতাটা কি আছে? কিছু কিছু রাজনৈতিক দলের তো নাই, বিশেষ করে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরই নাই, এবং সেটা নিয়ে গর্ব করার, সেটি আবার তাদের রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ তাদের মতো। দেখুন, তাদের এক্সপ্রেশন ডেফিনেটলি তাদের মতো, বাট এই দল কখনোই মাস পিপলের দল হওয়ার সুযোগই নাই। আপনার দল যারা বিশৃঙ্খলা করেছে বা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এখনো নিচ্ছে, হয়তো ভবিষ্যতেও নেবে। কত আর ব্যবস্থা নেবেন? কম্বলে কত লোম বাঁচবেন? না না, কম্বলে অনেক লোম ভাই, প্রথমে বুঝে নিতে হবে কম্বলে লোমের সংখ্যা কত, কম্বলটা কত বড়, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আমাদের প্রায় 5,500 এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রকাশ্য, আপনাকে এবার বলি, ব্যবস্থা কিন্তু দুই ধরনের। এক হচ্ছে প্রকাশ্য, শোকজ করা হয়েছে, এবং স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শোকজ যাদের করা হয়েছে, যাদেরকে স্থগিত করা হয়েছে, তাদের রিভিউয়ের সুযোগ আছে সিদ্ধান্তগুলো, কিন্তু স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে অলমোস্ট নীল। এর বাইরে দলের ভেতর এক ধরনের প্রোগ্রেস কার্ডে যেমন থাকে লাল টিক পড়ে যাওয়া, বহু নেতার কিন্তু লাল টিক পড়ে গেছে, এবং এই আমলনামার পাশে যে লাল টিক পড়েছে, এটা আগামী নির্বাচনে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপির মতো দলের কাছ থেকে তো এটা প্রত্যাশা করে না সাধারণ একেবারে সাধারণ মানুষের দল। তো সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা থাকে না যে সাধারণ মানুষের পাশে থাকবে, সবসময় হয়তো পারছে না, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কোনো কর্মকাণ্ড বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবার মিনিমাম সুযোগ নেই। আপনাদের বার্তাটা কি তৃণমূল বোঝে না? দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক
যুব দলে আমাদের নিবন্ধিত নেতাকর্মী আছে অলমোস্ট 80 লাখের উপরে, 80 লক্ষের উপরে। এখানে ছাত্র দল আছে, মূল দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, আমাদের যে 7টা মানে একেবারে মূল অঙ্গ এবং সহযোগী সংগঠন মূল দল ছাড়া সব মিলিয়ে বোধহয় এই সংখ্যাটা আরেকটু বেশি। তো এদের কিন্তু সংখ্যা অনেক এবং এত হিউজ ফোর্সের প্রত্যেকের রিয়ালিটি ডিফারেন্ট। আর এই 17-18 বছরে যেটা হয়েছে, একটা সিস্টেম ডেভেলপ করেছে ভেরি করাপ্ট, যে সিস্টেমটার আসলে আওয়ামী নামকরণ আপনি দিতে পারবেন না। যেমন ধরুন ঘাট, আপনার এই যে টার্মিনাল, এই ক্ষেত্রগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয় সুবিধাবাদীদের দ্বারা। যখন যে ক্ষমতায় তখন তার কাছে চলে আসে তারা, যে ভাই আপনি একটু বাঁচান, আপনি কিছুটা সহযোগিতা এখান থেকে নেন। অনেক নেতাকর্মী তৃণমূলে এই প্রলোভনটা এড়াতে পারেননি এবং যেই ক্ষেত্রে এটা আমরা প্রমাণ পেয়েছি। মানে এটা হচ্ছে যে মানে দুর্ভিক্ষ যখন দৃশ্যমান হয় আসলে তখন দুর্ভিক্ষ চলে না, এর আগের ইমপ্যাক্টটা। এবং আরেকটা ইমপ্যাক্ট তো অবশ্যই, কারণ আপনি তো 17 বছর এটা এস্টাবলিশ করে দিয়েছেন। তৃণমূল হচ্ছে একেবারে মানে সাধারণ পর্যায়ে, তো তারা একটা জিনিস দেখেছে 17-18 বছরে যুবলীগ করলে 1000 কোটি টাকা পাওয়া যায়, মানসিকতা তৈরি হয়ে গেছে। মানে এটা তারা দেখেছে। মানসিকতা তৈরি হোক না হোক সেটা সেকেন্ডারি ইস্যু। আপনি চোখের সামনে দেখছেন পলিটিক্স আপনাকে হিউজ ফাইন্যান্সিয়াল বেনিফিট দিচ্ছে। এই জায়গাটায় নিজেকে রাজনৈতিক দীক্ষিত রেখে নিয়ন্ত্রণ করাটা একটা যুদ্ধ, এবং অনেকে সে যুদ্ধে ফেল করছেন। কিন্তু সংখ্যাটাই আবারও ঘুরে ফিরে আসি, মানে কয়েক কোটি নেতা কর্মীর এই মানে বিশাল ফোর্সে আপনার মানে আপনি কি দেখেছেন যে কোনো বড় বাড়ি বা কোনো বিল্ডিং বা কোনো ধরনের কিছু আমাদের দলীয় একেবারে যাদের একেবারে সুস্পষ্ট পোস্ট আছে এই রকম কয়জন মানুষ আসলে এইটার মধ্যে জড়িয়েছেন? অনেকে জড়িয়েছেন নিঃসন্দেহে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখানে দুটো বিষয় খুব সুস্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে। আপনি কি এটা জানেন সাইদ ভাই, যে আমরা প্রায় 350 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছি এবং আগামীতে আরো প্রসেসে আছে। সেই জায়গায় আপনাদের যেমন সর্বশেষ আপনাদের যে প্রশংসার জায়গাটি সেটি হচ্ছে যে আপনারা সিলেটের যে সাদা পাথর লুট, এই ঘটনায় আপনারাই প্রথম দায় না এড়িয়ে দায় স্বীকার করে ব্যবস্থা নিয়েছেন। সর্বদলীয় ঐক্য হয়েছে, ওখানে জামাতে ইসলাম আছে, ওখানে এনসিপি আছে, ওখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওখানে প্রশাসন আছে, সমন্বয়করা আছে। সেখানে একমাত্র বিএনপি দায় স্বীকার করেছে, কারণ হচ্ছে বিএনপি জানে যে কাজটা সঠিক হয়নি এবং বাকিদের এই জায়গায় তো সাধুবাদ অবশ্যই জানাই আমরা। যখনই দায় স্বীকার করা হয় ওটা যেমন আপনি পজিটিভ দিক দেখলেন, এবার নেগেটিভটাই আসেন। সাথে সাথে আমাদের বহিষ্কার যারা হয়েছে তাদেরকে তো তুলে ধরে বলা হয় যে বিএনপি ছাড়া এখানে তো আর কেউ ছিল না। দেখুন, দায় নেওয়ার মতো কাঁধ কিন্তু সবার নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটা খুব শক্তভাবেই আছে। আপনার কাছে শুনবো, একজন তৃণমূল রাজনীতিক আমাদের সাথে আছেন। লেলিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে তৃণমূলের দৃশ্য, মানে ফ্যাসিজম, 15 বছর 7 মাস শেখ হাসিনা সরকার একটা রিজিম, এটাকে রিজিমও বলা যায় না, একটা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। একেবারে প্রত্যন্ত রাজধানীর চিত্র এক, গ্রামের চিত্র আর এক। আমরা দেখেছি ঢাকায় প্রচুর রিক্সাওয়ালা বেড়ে গেছে, উবার চালক বেড়ে গিয়েছিল। এদের অনেকের সাথে আমাদের নানান সময় কথা হতো, তারা গ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছে, অনেকে প্রতিষ্ঠিত পরিবারের, অনেকে অনেক বেশি লেখাপড়া জানা। আসলে ওই সময়টা কেমন ছিল? ছাত্র জনতা আন্দোলনের অভ্যুত্থানের 16 জুলাই। আচ্ছা। ওই সময়টাতে আমি তৎকালীন আমাদের সদস্য সচিব জেলা বিএনপির, বর্তমানে উনি নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির বাবু স্নেহাংশু সরকার কুট্টি, তার সাথে একটা বৈঠক হয়। বৈঠকে ছাত্র জনতা আন্দোলনের পার্সপেক্টিভে যে আমাদের ভূমিকা, করণীয় কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। এরপর আমি যখন পটুয়াখালী থেকে বাউফল ঢুকি, ওই সময় একটা ছাত্রদের একটা মিছিল থাকে। তখন আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে ওদের সাথে থাকতে হবে। ওদের পুলিশ, ছাত্রলীগ, এই ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করতে গেলে যতটুকু পারা যায় ওদের কাছাকাছি থেকে ওদের যেন নিরাপত্তা বা কিছুটা হলে ওদের সেভ করা যায়, কারণ ওরা আঘাত করতে চাইবে। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল তাদের কাছাকাছি থাকার। এরপর মিছিল শেষ হয়, 17 তারিখ আমি অ্যারেস্ট হই। 17 জুলাই 2024 রাতে আমি অ্যারেস্ট হই। 4 আগস্ট আমার রিলিজ হয়, 4 আগস্ট জামিন পাই। তৃণমূলে দুঃশাসনের যে 15 বছর 7 মাস, সেই পরিস্থিতিতে অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, এলাকা ছেড়ে গেছেন। আপনার বাউফলের অবস্থা কি ছিল? বাউফলকে প্রতীকী হিসেবে বিবেচনা করে আমরা সারা দেশটা ভাবতে চাই আসলে। হ্যাঁ, বাউফলে আপনি একেবারেই দেখেন যেভাবে 15 বছরের দুঃশাসন, তার ছোঁয়া কিন্তু বাউফলেও একইভাবে সারা বাংলাদেশে যেভাবে দুঃশাসনটা ছড়িয়ে গেছে, বাউফলও তার ব্যতিক্রম নয়। বাউফলেও কেমন ছিল সেই পরিবেশটা, কেমন ছিল? আমরা এই দিনে এসে সেই পরিবেশটা একটু যেমন দেখেন, আমার বাসার সামনে আমরা লাগাতাম, পোস্টার লাগাতাম, খালেদা জিয়ার ছবি। আমার বাড়িটা পৌরসভার ভিতরে, পৌর শহরে
একটা বড় গেট আছে, গেটের সামনে খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের 3টা ছবি ছিল। যতবারই আমি লাগাতাম ততবারই ছবি ছিঁড়ে ফেলতো, ততবারই ছিঁড়ে ফেলতো। সিসি ক্যামেরা মনিটর করতাম, সিসি ক্যামেরায় দেখা যেত ছিঁড়ে ফেলতো। আমরা রাস্তায় ঘুরতাম, বাধা আসতো। আমরা একটা প্রোগ্রাম করতে যাব, সেইখানে কোনো না কোনোভাবে তাদের অনুমতি নিতে হবে, কোনো না কোনোভাবে তাদের সাথে কথা বলে প্রোগ্রাম করার চেষ্টা করতে হবে। আওয়ামী লীগের সাথে কথা আওয়ামী লীগ তাদের অনুমতি হ্যাঁ, নিয়ে? তাদের অনুমতি নিতেই হবে। এটা ছিল ফোর্স, বাই ফোর্স, আপনাকে ফোর্স করা হতো। মানে আপনারা তো মানে তাদের সামনেই পড়তে যদি পারতেন না, কোনোভাবে মানে তারা তো আপনাদেরকে পেলেই পেটাতো। তাহলে অনুমোদন নিতেন কিভাবে, আলোচনা করতে যেতেন আমরা কিভাবে? নিতাম না, কিন্তু তাদের বক্তব্য থাকতো এরকম যে আপনার অনুমতি নিতে হবে, আমাদের অনুমতির বাইরে কোথাও করতে পারবে না, আমরা এই প্লেসটা দিয়ে দেব। এটি কি বাউফলের কথা বলছেন না বাংলাদেশের বাইরে? বাউফলের কথা বলছি। মানে আপনি অন্য দলের রাজনীতি করতে হলে আওয়ামী লীগের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের মিছিল মিটিং করতে হয়েছে? আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন যারা আছে তাদের কাছে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গণ্ডির ভিতরে, এর বাইরে বের হওয়া যাবে না। আপনাকে এই থেকে এইটুক পথ দিয়ে দেওয়া হবে, এইখান থেকে শুরু করবেন, এইখানে শেষ করবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনি তো তৃণমূলের রাজনীতি করেন। আমরা 2014 সালে একটু প্রাসঙ্গিক একটি খবর আছে, তৃণমূলেরই খবর এটি। টিআর কাবিখা প্রকল্পে আওয়ামী লীগের এমপির পুকুর চুরি, এবং আপনার পটুয়াখালী এলাকায় বাঁধ-টাত আছে, অনেক কিছু, এখানে টিআর কাবিখা অনেক কিছু আছে। তো কি পরিমাণ খেয়েছে তারা? টিআর কাবিখার সুফল কি আপনারা জনগণ, আপনি তো রাজনীতির বাইরে একজন নাগরিকও, আপনি কি সেই সুবিধা পেয়েছেন কিনা? তারা আসলে এই দুর্নীতির টাকা কোথায় যেত? প্রচুর টাকা তো। টিআর কাবিখা আরো অনেকগুলো প্রকল্প আছে, প্রত্যেকটা প্রকল্পে আপনি একটা নাম দিবেন, নাম দিতে গেলে আমরা দেখলাম যে 5,000, 10,000, আবার ওইটা আবার রেশিও হতো, যেমন 30 কেজি চালের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট, 10 কেজি চালের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট, আপনার টিসিবি যেখানে চাল, ডাল, চিনি, তেল, এর ক্ষেত্রে আবার আরেকটা অ্যামাউন্ট। টাকাও দিবে আওয়ামী লীগ, টাকা নিবেও, হ্যাঁ নিবেও আওয়ামী লীগ। এইটাই হচ্ছে গিয়া আওয়ামী লীগের রাজনীতির 15 বছরের প্যাটার্ন, যে এখানে বিএনপি পয়সা দিয়েও ঢুকতে পারবেন না, আপনি নিডি, আপনার প্রয়োজন আছে। কিন্তু কিছু মানুষ তো আছে যারা কোনো দল করে না, তাদের কি অবস্থা ছিল? না, কোনো সুযোগ নেই। যারা কোনো রাজনীতি করে না তাদের কোনো তৃণমূল পর্যায়ে কোনো সুযোগ নেই। আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা চিনতে হবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতার সাথে আপনার সম্পৃক্ততা থাকতে হবে, কোনো না কোনোভাবে বাই কানেকশন থাকতে হবে আপনার। ওই কানেকশনের প্রেক্ষিতে গিয়ে আপনি পয়সা দিবেন, তারপর জাস্টিফাই করা হবে যে আপনি আওয়ামী পরিবার কিনা, তারপর আপনি ওটা পাওয়ার যোগ্য হবেন। পয়সা দিচ্ছে আওয়ামী লীগ, পয়সা নিচ্ছে আওয়ামী লীগ, আবার কাবিখার এই চাল, টিআর কাবিখার চাল পাচ্ছেও আওয়ামী লীগ। এর বাইরেও তো সাধারণ মানুষ আছে, ধরেন বিএনপি করে না কিছু মানুষ, আওয়ামী লীগ করে না কিছু মানুষ, কোনো রাজনীতিই করে না কিছু মানুষ। তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াতো এই 16 বছর? তারা কোথায় ছিল? এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। মানে ফ্যাসিস্ট রেজিমের একটা বাবল তৈরি করেছিল তারা গোটা দেশব্যাপী। ওই ম্যাকিয়াভেলির সে বিখ্যাত আপনার প্রিন্সের ফর্মুলা ফলো করে, যে আপনার প্রতিটা সেক্টরে, আপনার দেশের প্রতিটা সেক্টর, এমনকি জনগণও সিলেক্টেড, জনগণ সবাই জনগণ ছিল না। বাবলের ভেতর অবশ্যই জনগণ ছিল না, থাকলে দেশে হত্যাকাণ্ড হয় শাপলা? তাহলে কি বিডিআর ঘটনা ঘটে দেশে? 4,000-এর উপরে যে আপনার ক্রস ফায়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে ঘটতে পারে, 700-এর উপরে গুম। আপনি এটা চিন্তা করতে পারেন, 20,000 রাজনৈতিক এই যে আপনার ভায়োলেন্সের কারণে হত্যা, এটা হতে পারে? সম্ভব? কোনো নাগরিকের কোনো মূল্যই ছিল না সাইদ ভাই। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি র্যাব ছাড় আমাকে এবং আমার স্বামীকে তুলে নিয়ে যায়, আমরা যে কতখানি মূল্যহীন ছিলাম। সরকার যদি চায় তবে আপনি মানুষ, সরকার যদি ভাবে তবে আপনি নাগরিক, না হলে আপনি কেউ নন ভাই, আপনার অস্তিত্ব নাই। সরকার জাস্ট গিলে ফেলবে আপনাকে। ইলিয়াস আলীকে গিলে ফেলেননি, হিরো ভাই কোথায়? এবং এই ধরনের, এই মাপের, এই সাইজের মানুষের আজকে কোথায়? এবং দেখুন এই সরকারের, ওই যে বলি আপনাকে, যে জনগণ তো সিলেক্টেড, এবং হাসিনা বললে এটা আসলে এটা একটা অদ্ভুত রেজিম। এটা বোধহয় বিশ্বে, সমগ্র বিশ্বে আমার মনে হয় যদি কখনো ফ্যাসিজম নিয়ে লেখা হয়, একেবারে অনেক উপরে লিখতে হবে এই বিগত সরকারের নাম। কারণ তারা হচ্ছে দানব, ফ্যাসিস্ট, যাই বলেন না কেন, সব অবস্থায় এটা রাষ্ট্র ব্যবস্থা যেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সব অবস্থায় রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণের অংশগ্রহণ থাকে। আপনি যদি একটা বাবল গভর্নমেন্ট তৈরি করতে চান বা বাবল কান্ট্রি তৈরি করতে চান, জনগণের ভোটাধিকার থাকলে কিন্তু ওটা পারবেন না।
সবচেয়ে বড় মানে বাধাটা কোথায়? সাধারণ জনগণের ম্যান্ডেট, মানে কাজে ওটাকে জিরো করে দাও। মানে জনগণকে রাষ্ট্রচ্যুত করে দিয়েছে, একদম সোজা কথায় রাষ্ট্রের তার অধিকারকে চ্যুত করে দেওয়া হলো, সহজ কথায়। এবং আপনি ওই যে সিলেক্টেড গ্রুপ অফ পিপল হচ্ছে আপনার জনগণ, তারাই আপনার প্রজা, যেহেতু রাজাই ভাবতেন তারা নিজেদের, তাদেরই মানে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, তাদেরই গণমাধ্যম, তাদেরই চিকিৎসক। আপনি একটা জিনিস বলুন তো, যে আমি তো দেখেছিলাম যে বঙ্গবন্ধু শিশু লীগও ছিল, ঠিক কোন সেকশনটাকে তারা বাদ দিয়েছে তাদের শুধু আপকামিং লীগ করেনি, এবং ভবিষ্যৎ লীগ, হ্যাঁ, বা আগামী সম্ভাবনার, বা ওইটা করেনি, এতখানি বুদ্ধি ওরা তখনও না পেয়ে ওঠেনি। হুসাইন মোহাম্মদ এরশাদ, উনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, 2015 সালের একটি খবরে দেখছি যে উনি যদিও ওই সরকারের এক ধরনের পার্ট ছিলেন, সরকারের লোকজন হিন্দুদের জমি দখল করছে, এই হিন্দু সম্প্রদায়কে কিন্তু কার্ড করে বহু খেলেছে, ইনফ্যাক্ট এখনো কিন্তু খেলা হচ্ছে। অবশ্যই, কারণ এই খেলা তো একক খেলা নয়। হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি সরকারের পার্ট হয়ে তিনি এটি বললেন, আপনি কি মনে করেন? সংখ্যালঘু কার্ড এটা হচ্ছে খুব মানে প্রিয় একটা গেম ছিল আমাদের পূর্ববর্তী সরকারের, যেই গেমের গণমাধ্যমের সেটা অন্ধভাবে ফলো করা, এটা টোটালটাই শুধু এই সরকারের নিয়ন্ত্রিত ছিল না। এটা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের এখানে ইনভলভমেন্ট আছে। আপনি যদি এখনকার প্রচারণাগুলো দেখেন 5ই আগস্টের পর থেকে আপনার কাছে পরিষ্কার হবে বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশ উগ্রবাদ হয়ে যাচ্ছে, বাংলাদেশে হিন্দুরা প্রচন্ড বিপদে আছে, সিরিয়াস রকম নির্যাতনের শিকার, সংখ্যালঘুদের মেরে মানে একা করে দেওয়া হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নাই, তাদের মানবিক মর্যাদার নিরাপত্তা নাই। এই কথাগুলো 5ই আগস্টের পর থেকে কোথায় শুনছি? 5ই আগস্টের পরে আমাদের প্রতিবেশী যতটা আমাদের সামনে আমাদের সাধারণ জনগণের ঘৃণার পাত্র হয়েছে, তারা যদি এটা রিয়ালাইজ করতো তাহলে কিন্তু ভুলেও মানে অন্তত একটু সতর্কতার সাথে মানে এই প্রচারণা করতো। আপা আপনার কাছে আসছে, লেলিন আপনার কাছ থেকে আরেকটু শুনি, সেটি হচ্ছে এই যে মাইনরিটি কার্ড, এটি আপার বক্তব্য অনুযায়ী এখনো চলছে, তো এর কুফল তো রাজনীতি এবং সমাজে পড়ছে, সমাজগুলো ভেঙে যাচ্ছে, এই জায়গা থেকে বের হওয়ার উপায় কি করতে হবে আমাদের, আপনার কাছে কি মনে হয়? সংক্ষিপ্তভাবে বললে সাইদ ভাই, এখন আপাতত দৃষ্টিতে সমসাময়িক প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সাধারণ মানুষের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার খুব জরুরি বলে আমি মনে করি। তাতে কি এই সংখ্যালঘু কার্ড খেলা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপা বলেছেন পার্শ্ববর্তী কিছু দেশের হুইসপারিং আছে, এটা অবশ্যই ফ্যাক্ট। দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন, আমরা সেই আলোকে চলবো এবং সেই আলোকে আমরা রাষ্ট্র যদি মনে করেন একেবারে স্বচ্ছ ভোট হলো, গণতন্ত্র চর্চা হলো, মানুষ উৎসব মুখরভাবে ভোট দিল, কিন্তু এনসিপি ক্ষমতায় আসলো বা জামাত ক্ষমতায় আসলো, তখন তো আবার আপনি আবার বিরোধিতা করবেন, তাই না? অ্যাক্টিং চেয়ারম্যানের একটা বক্তব্য বা স্লোগান যেভাবেই আপনি নেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, মানে এই মানসিকতা এই মেসেজটা তৃণমূল পর্যন্ত চলে গেছে। আমরা যেহেতু ঢাকা থেকে মেনে নেওয়ার মানসিকতা, ঢাকা থেকে অলমোস্ট 270 কিলোমিটার দূরে, আমরা সেখানে কিন্তু আমরা এটা চর্চা হচ্ছে, মেন্টালি আমরা আমাদের মধ্যে এই কনসেপ্টটা গ্রো করতেছে। জি, আপনাকে ধন্যবাদ এই মানসিকতা গ্রো আপ করার জন্য। মাহমুদা হাবিব আপা, এই জায়গায় আপনি বলতে চেয়েছিলেন। ইন্টারেস্টিং বলছে, জাস্ট যেটা বলছি, প্রথমত যে গণতান্ত্রিক চর্চার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সবসময় শ্রদ্ধাশীল বলেই গত সরকারের সময় আমরা খুব চেষ্টা করেছি বিরোধী দল হিসেবে টিকে থাকা যায় কিনা কিংবা রোল প্লে করা যায় কিনা। আমরা যদি নির্বাচনে বিশ্বাস করি, আমাদের যেহেতু জানা আছে যে সাধারণ মানুষের মতামতটাই প্রধান, সেই ক্ষেত্রে যদি সাধারণ জনগণ যেই দলকেই বেছে নিক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো অটোমেটিক্যালি তখন বিরোধী দলের চেয়ারে বসার সুযোগ পাবে। যদি তৃতীয় দল হয়, তৃতীয় দল হলো তো বিরোধী দলই, বিরোধী তৃতীয় দলই, ধরুন আমরা তৃতীয় দলই হলাম, কিন্তু বিরোধী তৃতীয় দলই, মানে গণতন্ত্রে যারা বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাইজ তো অনেক বড়, যারা ক্ষমতায় আছেন, ধরুন আমি একেবারে আপনি যেভাবে বলতে চাইছেন সেই কথাতেই আসি, 140টা আসন এনসিপি, 50-60 এর পরবর্তীতেই জামাত চলে আসে, 90টা আসন, 90 তারা পেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদে একটা ক্ষুদ্র অংশ নিয়ে প্রতিনিধিত্ব আসন পেল, হ্যাঁ হলো, তাতে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটাতে পারফর্ম করা তো তাকে ঠেকাবে না, সেটা বরং দায় মুক্তি ঘটবে। কেন জানেন? মেজরিটি তো থাকছি না, 140 আর 90 মানে কিন্তু আপনার মেজরিটি ক্রুড মেজরিটি হয়ে গেল। ফলে ওই সরকার পরিচালনায় কোথায় কোথায় বাত্যয় হচ্ছে, বাকি যে এত বড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এটা একবারে ব্যক্তি হিসেবে মানে প্রতিটা প্রতিষ্ঠানের পেছনে, প্রতিটা দায়িত্ববান ব্যক্তির পেছনে আমরা টিম ডিপ্লয় করব। মূলত বিষয়টা ওরকম না, জাস্ট
যে মানসিকতাটা তৈরি হয়েছে কিনা রাজনৈতিক নেতাদের মধ্যে, এবারে তো আমাদের ছিল, আপনি কি ভুলে গেছেন আমাদেরকে, আমরা কি 29 জনের যখন সংসদ ছিল সেই রাতের সির্ফ 6 জন সংসদ সদস্য, সেটা নিয়েও যতটুকু করার ছিল সংসদে, যেটা আমাদের দায়িত্ব ছিল, উপস্থিতির দায়িত্ব, সেইটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে গেছে। এবং আমরা সৌভাগ্যবান, এগেইন অ্যাড করি আপনার সাথে, যে সির্ফ 6 জন সংসদ সদস্য এসেছে, কারণ সেটাও হচ্ছে বোঝা যায় হয় তারা দিয়েছে অথবা কোনো কারণে বেরিয়ে গেছে ওই 6 জন। এই 6 জনের আসলে কিছুই করার ছিল না সংসদে কিছু বক্তব্য দেওয়া ছাড়া, টকশোর আরেক চেহারা, যে ওখানে শুধু কিছু স্টেটমেন্ট দিবে। কিন্তু ভুলে যাবেন না যে ওই বক্তব্যগুলো সব লিপিবদ্ধ আছে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের সংসদ পার্লামেন্ট থাকবে, ততদিন আমাদের প্রতিটা বক্তার বক্তব্য, বিএনপি কতখানি প্রতিবাদ জানিয়েছিল প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে, সেটা কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকবে। ওইটুকু আমাদের আমরা শেষ করব। অভ্যুত্থান পরবর্তী যে পরিবর্তিত বাংলাদেশ, যে আগামীর যে নতুন এক বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেই বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে রাজনৈতিক বর্তমান যে দলগুলোর মধ্যে যে অবস্থা, এখান থেকে একটু পরিবর্তন আনা কতটা জরুরি? বর্তমান যে দলগুলোর মধ্যে অবস্থা, মানে নানা ধরনের মত, নানা ধরনের চাওয়া, এটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। কারণ যত নির্বাচন এগিয়ে আসছে, বিশেষ করে সেই দলগুলো যারা এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি আছে বা ক্ষমতার সরাসরি পরশে আছে, সোজা কথায়, তাদের জন্য কিন্তু খুব টাফ। কারণ হচ্ছে যে দীর্ঘদিন পরে তারা, কারো কারো ক্ষেত্রে একেবারে নতুন এবং কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন পরে ক্ষমতার সংস্পর্শে আসা। কাজে এই জিনিসটা, একটা নির্বাচিত সরকার কিন্তু এই রিয়ালিটিটা একেবারে বদলে দেবে সেইখানে। এবং সেই যে পরিচালনা হবে সেখানে 90-এর আন্দোলনের অংশীদার, 24-এর আন্দোলনের একজন মানে মুখ্য বা গৌণ অংশীদার, শুধু সেই পরিচয় আপনি রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকতে পারবেন না। এই বাস্তবতাটা অনেকের জন্য সুখকর নয়। এটা যতক্ষণ দাবি দেওয়ার মধ্যে আছে, যতক্ষণ এটা নিয়ে ডিসকাশন হচ্ছে, আন্দোলন হচ্ছে, রাস্তায় নেমে আসছে, আমি দোষের কিছু দেখি। সব কথার শেষ কথা, আপনার জনগণকে তার ক্ষমতাটুকু ফিরিয়ে দিতে হবে। যেটা আমরা বলছিলাম যে আপনি যেটা মানে ফ্রেজ করলেন, যে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক চ্যুত করে দেওয়া, এই বিচ্যুতি থেকে তাদেরকে তাদের ক্ষমতায়ন করা। তাদের ক্ষমতাটুকু কি ভাই? ওই ভোটটুকুই তো, ওইটুকু আপনাকে ফেরত দিতেই হবে। ওখানে কিন্তু ধানাই পানাই চলবে না। ওই উন্নয়নের নামে ওই ধানাই পানাই বহু হয়েছে। এইগুলো যেটা আপনি করবেন, সেটা হচ্ছে আপনি আসলে সামহাও সাধারণ জনগণকে তাদের একটা মাত্র যে অধিকার, রাষ্ট্রের সাথে যে তার অনলি রিলেশন, সেটা যে এখন একেবারে কাটা অবস্থায় আছে, ওটা কাটাই রাখতে চান। ওই ক্ষমতাটাকে আপনি আসলে ভয় পাচ্ছেন। আপা ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি জনগণ তার রাষ্ট্র ফিরে পাক এবং সেই রাষ্ট্রে তার প্রতিনিধি নির্বাচনের অধিকার এবং কর্তৃত্ব জনগণের হাতে থাকুক, সেটি আমাদের প্রত্যাশা। লেলিন, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি এবং সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।